হে হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা হলিউডের একটা ক্রাইম কমেডি সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ওয়ার ডগস। আর তুমি এই ওয়ার ডগস সিনেমাটা না দেখলেও এই সিনেমাটির কোনো একটি ক্লিপ বা কোনো একটা এডিট কিন্তু অবশ্যই তোমার সামনে হয়তো এসে থাকবে তুমি যখন সোশ্যাল মিডিয়া চালাচ্ছিলে। তো আমার সামনে প্রায় আসতো, তো এই জন্য আমার আগ্রহ জায়গা যে অ্যাকচুয়ালি সিনেমাটা কেমন একবার দেখা যায়। তো সেই হিসেবে এই সিনেমাটি তোমাদের জন্য এক্সপ্লেন করা, তবে এটার স্ক্রিপ্ট পাঠিয়েছে তোমাদের মতো একজন দর্শক। তবে এই সিনেমাটি শুরু করার আগে এই সিনেমা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য দিই। প্রথমত, এই সিনেমার যে গল্পটা আমরা দেখতে চলেছি এটা পুরোপুরি সত্য ঘটনার উপর নির্মিত, মানে ঘটনা পুরো সত্য। আর এখানে আমরা দেখবো যে দুই বন্ধু আমেরিকান সেনাবাহিনীকে টুপি পরিয়ে দিয়ে $300 মিলিয়ন বা প্রায় 32 বা 33 হাজার কোটি টাকার মনে করো যে ব্যবসা করে নিয়েছিল। তো এটাতে এগুলো সিনেমার কাহিনী নিয়ে কথা, বাট এই সিনেমার ইনফরমেশন নিয়ে যদি বলি সেটা হবে হচ্ছে এই সিনেমা নির্মাণে ব্যয় হয়েছিল 500 কোটি টাকা, বক্স অফিসে আয় করেছিল 850 কোটি টাকা, এবং এটার IMDb রেটটা অনেক ভালো, 10-এ 7.1, এবং ওয়ার্নার ব্রুস থেকে এই সিনেমাটি রিলিজ পেয়েছিল, যার জন্য হয়তো ব্যবসা সফল হয়েছিল আর কি। তবে সিনেমাও যে খারাপ হয়েছে তাও নয়, মোটামুটি এন্টারটেইন হওয়ার মতোই সিনেমা আর কি। তো বাড়তি কথা না বলে আমরা মূল ভিডিওতে যাব, বাট তার আগে তোমরা জানো আমাদের র্যান্ডম একটা অ্যাডভার্টাইজিং থাকে, তোমরা অ্যাডভার্টাইজিংটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। তো অ্যাডভার্টাইজিং আমি প্লে করে দিচ্ছি, তোমরা ডুরাশন থেকে ডাইরেক্ট মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো সিনেমা শুরু হয় 2005 সালে মায়ামি বিচ দেখিয়ে। মায়ামি আর কি আমেরিকার একটা শহর আর কি, যারা ভাইস সিটি খেলেছে তারা খুব ভালো মতো বুঝতে পারবে। আর এইখানে আমরা এই সিনেমার প্রধান দুই চরিত্রের মধ্যে একজনকে দেখতে পাই, যার নাম হচ্ছে ডেভিড, আর তার বয়স 22 বছর, বাট দেখে মনে হচ্ছে আমার চেয়ে বড়, 35। শালাদের গ্রোথ অনেক ভালো। তো যাই হোক, আমরা জানতে পারি সে পেশায় একজন ম্যাসেজ থেরাপিস্ট, আর সে মূলত মায়ামি শহরে যে বড় লোক ক্লায়েন্টরা রয়েছে তাদের বাসায় বাসায় গিয়ে মেসেজ করে টাকা উপার্জন করে। বাট এইসব কাজে একটু রিস্ক রয়েছে, কারণ বুঝতেই পারছো বাংলাদেশে যে পরিমাণ শরীফ থেকে শরীফা হচ্ছে, আমেরিকা তোর আগে থেকেই গিয়ে শালারা। তো বিভিন্ন সময় হয় কি বিভিন্ন ক্লায়েন্ট ওর কাছে অন্যায় আবদার করে ফেলে, বুঝতেই পারছো, আমি আর না বললাম। তো এই জন্য ডেভিডের এই পেশাটা একদমই ভালো লাগে না। সিরিয়াসলি অনেক রিস্কি পেশা। কোনো মেয়ে একটু অন্যায় আবদার করলে তাও ভালো লাগে যে অন্যায় আবদার করছে, ব্যাপার না, কিন্তু পোলা মানুষ যদি অন্যায় আবদার করে ভাই, এটা তো কষ্টকর, তাই না? তো যাই হোক, এইসব ঘটনায় ডেভিড একদিন প্ল্যান করে না ভাই, এই কাজ আমি আর করবো না, কবে একদিন মনে করো যে বাস খেয়ে যাবো, তার চেয়ে আমি কোন একটা ব্যবসা করি। তো করে কি প্ল্যান মতো টাকা দিয়ে মিশর থেকে হাই কোয়ালিটির বেডশিট কিনে আনে, যেগুলো হোটেল আর বৃদ্ধাশ্রমে বিক্রি করবো। তো করে কি বিভিন্ন কাস্টমারদের কাছে যেতে থাকে, বাট ও করে যেটা ভুল করেছে, মার্কেট চাহিদা যাচাই না করেই ব্যবসা শুরু করেছে, যে মার্কেটে আসলে এই প্রোডাক্টের কতখানি চাহিদা রয়েছে, কাস্টমাররা কি চায়, এগুলো বিবেচনা না করে ও করেছে কি অনেক বেশি দাম দিয়ে বেশি হাই কোয়ালিটির জিনিস নিয়ে এসেছে। কিন্তু অ্যাকচুয়ালি ক্লায়েন্টরা তো এত দাম দিয়ে বেডশিট কেউ কিনবে না, অন্তত হোটেল বা বৃদ্ধাশ্রমের জন্য। তবে তারপরেও ডেভিড ছিল নাসুরবান্দা, ও চেষ্টা চালাতেই থাকে। আর এরই মধ্যে ডেভিডের একটা স্কুল ফ্রেন্ডের মৃত্যু হয়, আর সেই স্কুল ফ্রেন্ডের শেষকৃত্য অনুষ্ঠানে গিয়ে ওর সাথে দেখা হয়ে যায় ওর ছোটবেলার সবচেয়ে প্রিয় বন্ধু এফরামের সাথে। আর ওর সাথে হাই স্কুলে পড়েছিল, এবং 10ম শ্রেণীতে পড়ার সময় এফরাম তার আঙ্কেলের সাথে লস অ্যাঞ্জেলস চলে গিয়েছিল। কিন্তু ছোটবেলায় ওরা দুজন সবচেয়ে ঘনিষ্ঠ ছিল, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে এফরাম ছোটবেলা থেকে নাম্বার 1 গাঁজাখোর এবং মারামারি সবকিছুতে ওস্তাদ, এত বাজে ছিল যে ডেভিডের মা সবসময় বলতো যে এফরামের সাথে মিশবি না। তো যাই হোক, অনেকদিন পর দেখা হয়েছে ওদের। তো এফরাম ডেভিডকে বলে চল ড্রাইভে যাই, একসাথে একটু বেরিয়ে আসি, মালটাল খাই, মানে বারে যাবে আর কি। কিন্তু ডেভিডের আবার একজন মেসেজ ক্লায়েন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া রয়েছে, তো এই জন্য সেখানে যেতে হবে। কিন্তু তারপরে যেহেতু বেস্ট ফ্রেন্ড বলে কথা, অনেকদিন পর দেখা হলো, তো দুজন করে কি একসাথে ড্রাইভে বেরিয়ে পড়ে। আর গাড়ি চালানোর সময় এফরাম জানায় যে আমি তো একবারে লস অ্যাঞ্জেলস থেকে মায়ামিতে চলে এসেছি, লস অ্যাঞ্জেলসে তো আর যাবো না, মানে ডেভিডের এই মায়ামিতে একবারে চলে এসেছে। আর এখানে কারণ হিসেবে ও জানায় যে ও আঙ্কেলের সাথে বন্দুকের ব্যবসা করতো, ওরা পুলিশের জব্দ করা অবৈধ অস্ত্রগুলো কিনতো আর সেগুলো আবার রিসেল করতো, বেশিরভাগ অনলাইনে রিসেল করতো। কিন্তু ওরা আঙ্কেলকে ধোকা দেওয়ার কারণে এখন আর আঙ্কেলের সাথে ব্যবসা করবে না, আর এই জন্য মায়ামিতে ফিরে এসেও নিজে একটা অফিস নিয়ে ব্যবসা একাই শুরু করেছে। তো এই পয়েন্টটা কিন্তু মনে রেখো যে ওর আঙ্কেলকে ধোকা দিয়ে
দিয়েছিল। তো যাই হোক, কথা বলতে বলতে ওরা সেই জায়গাতে আসে যেখান থেকে ওরা যখন হাই স্কুলে পড়তো তখন এখান থেকে গাঁজা কিনতো, এবং এখানে গাঁজা কিনতে এসে পুলিশের হাতে ওরা ধরাও পড়েছিল, কেলানিও খেয়েছিল। তো এফরাম তখন ডেভিডকে বলে, চল বন্ধু তাহলে গাঁজা খাই আজকে। আর যেই কথা সেই কাজ, এফরাম করে ওই ডিলারের কাছে যায়, বাট ওই ডিলারের দোকান বন্ধ ছিল। তো ডিলারের দোকান বন্ধ থাকার কারণে ওরা যখন সেখান থেকে ফেরত আসছিল তখন সামনে 2-3টা মনে করে বখাটে নিগ্রো ছেলে ছিল। ওরা বলে আমাদের কাছে গাঞ্জা আছে, বাট টাকা একটু বেশি লাগবে। তো এফরাম তখন বলে যে টাকা পয়সা কোনো ব্যাপার না, $300 দিচ্ছে, দাও গাঞ্জা দাও। কিন্তু ওরা এফরামকে পাত্তা না দিয়ে উল্টো বন্দুকের ভয় দেখায়। বাট বুঝতে হয় ভাই, এফরাম এ দেখলে মোটা কাটা হলে কি হবে, মোটা কাটাদের সাধারণত সব সিনেমায় বোকা দেখানো হয়, রিয়েল লাইফেও তাদের কোনো দাম নাই। কিন্তু এই এফরামের পার্সোনালিটি ভাই এমন ডেঞ্জারাস, ওই 6 প্যাকের বেল নাই, এবং ওই পুরো সিনেমার মেন আত্মাটাই মনে করে এফরাম, এই বদমাশটা। তো এই সিনেমার ওর যে ক্যারেক্টার, এটা দেখে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার হাইট যেমনই হোক, তোমার কালার যেমনই হোক, তোমার স্বাস্থ্য যেমনই হোক, বাট আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে পার্সোনালিটি যদি বিল্ড করা যায়, তুমি দেখতে যেমনই হও দাম সবাই দেবে আর কি। তো এই বদমাশটা ওই রকম। তো এফরাম সেখান থেকে কিচ্ছু বলে না, জাস্ট হাসতে হাসতে তোর গাড়িতে যায়, আর তারপর ফুললি লোডেড একটা ইএমপি রাইফেল বের করে নিয়ে আসে, মিলিটারি গ্রেডের, এবং এলো পাথরে গুলি করতে শুরু করে। তো এটা দেখে তো ওই বখাটেরা ভয় পেয়ে টাকা টোকা ফেলে দিয়ে মনে করে নিজের জান নিয়ে পালায়, কারণ ওর পিস্তল থেকে একটা গুলি বেরোতে বেরোতে ওর ইএমপি থেকে 10টা গুলি বেরিয়ে যাবে। তো যাই হোক, এটা দেখে ডেভিডও কিন্তু অনেক ভয় পেয়ে যায়। বাট এফরাম বলে, আরে ভাই তুই ভয় পাস কেন, আমার কাছে এর চেয়ে অনেক ভারী ভারী অস্ত্র চালানোর লাইসেন্স রয়েছে। মানে এখানে কিন্তু এফরাম পুরো আলফা মেল, যদিও ডেভিড হ্যান্ডসাম, বাট এফরাম কিন্তু আলফা মেল এখানে। তো যাই হোক, এরপর রাতে বাড়ি ফেরার পরে ডেভিড করে কি তার স্ত্রীর সাথে আবল তাবল কথা বলে, মানে বুঝতেই পারছো নেশামেশা করেছে। তো ডেভিডের স্ত্রীও তখন ব্যাপারটা বুঝতে পারে এবং বলে, তুমি কি শেষকৃত্য অনুষ্ঠানে গিয়েছিলে না অন্য কোথাও গিয়েছিলে? ডেভিড বলে, হ্যাঁ আমি শেষকৃত্য অনুষ্ঠানে গিয়েছিলাম, তবে সেখান থেকে এফরামের সাথে দেখা হয়, আর আমি কাল করে অফিসে যাব, একসাথে দুপুরে খাবার খাবো। তো এফরামের কথা শুনে ডেভিডের স্ত্রী কিন্তু খুব সহজে চিনতে পারে, কারণ ডেভিড অনেকবার এফরামের গল্পের বইয়ের কাছে করেছে। তো যাই হোক, পরের দিন আমরা দেখি ডেভিড করে কি এফরামের অফিসে যায়, আর এখানে এফরাম তাকে জানায় যে এখন আর আমি আলাদা আলাদা খুচরা আলাদা আলাদা ক্লায়েন্টদের কাছে বন্দুক বিক্রি করছি না, আমার প্ল্যান হলো এখন মাত্র শুধুই ইউএস মিলিটারি, মানে আমেরিকান মিলিটারি। আর এখানে এফরাম ডেভিডকে আরো জানায়, আমি গত 2 মাসে প্রায় $2 লাখ ইনকাম করেছি, মানে বাংলা হিসাব করলে 2,20,30 লাখ। তো এত টাকা ইনকামের কথা শুনে ডেভিড তো মনে করে টাসকি খেয়ে যায় যে আমি 2 বছর ধরেও তো এই টাকা ইনকাম করতে পারি না। আর এখানে লক্ষ্য একজন স্থানীয় আমেরিকানের বাৎসরিক অ্যাভারেজ ইনকাম হচ্ছে $60,000। তো যাই হোক, এরপরে এফরাম ডেভিডকে আরো মুগ্ধ করতে ইউএস সরকারের ওয়েবসাইট ঘেটে দেখায়, আর এখানে মূলত মিলিটারিরা তাদের যেসব অস্ত্র টস্ত্র লাগবে সেগুলো টেন্ডার নিত আর কি। তো এখানে এফরাম বলে, এখানে বড় বড় কন্ট্রাক্টর অনেক বড় বড় প্রজেক্টের পেছনে পড়ে থাকে, আর আমি যেহেতু ছোট কন্ট্রাক্টর মাত্র শুরু করেছি, আমি ছোট ছোট প্রজেক্টে বিট করি, আর এতে করে আমি কম প্রতিদ্বন্দ্বিতায় সেই প্রজেক্ট গুলো পেয়ে যাই। তো এরপর তার অফিস থেকে বের হয়ে দুজনে খাবার খেতে বসে, আর ব্যবসা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা করে। আর এদিকে রাতের বেলা টিভি দেখার সময় ডেভিডের বউ ডেভিডকে বলে, আমি প্রেগনেন্ট। বাট এই খবরে ডেভিড খুশি হওয়ার বদলে আরো চিন্তিত হয়ে যায়, কারণ বর্তমানে সে যে কাজ করে তাতে তো তাদের পরিবারই ভালো মতো চলে না, বাচ্চা পালবে কিভাবে। আর পরের দিন ডেভিড তার এই হতাশার কথা এফরামকে খুলে বলে, আর তখন এফরাম বলে, তাহলে তুই আমার সাথে কাজ কর একসাথে, কারণ আমাদের এই ব্যবসার এখন খুব একটা ভালো চান্স, কারণ ইরাক যুদ্ধ ভালো মতো শুরু হয়েছে, আর এই যুদ্ধের জন্য আমেরিকার পুরো অস্ত্র ব্যবসা অনেক ভালো চলছে, আর আমাদের অনেক চান্স থাকবে, আর আমার একার পক্ষে এত কাজ করা পসিবল না। তো এই জন্য তোর মনে হয় আমার সাথে থাকা উচিত। তবে ডেভিড ইরাক যুদ্ধের বিপক্ষে ছিল, তো এই জন্য সেই কাজে জড়িত হতে চায় না। তবে তারপরও টাকার চেয়ে বড় তো আর কোনো পক্ষ নাই। তো এক পর্যায়ে সে এফরামের কথা রাজি হয়ে যায়। তবে এখানে আরেকটা বাধা হচ্ছে, ওর বউ ইরাক যুদ্ধের বিপক্ষে, আর সে যদি জানতে পারে ডেভিড ইরাক যুদ্ধে অস্ত্র সরবরাহ করছে তাহলে ওদের সম্পর্কই ভেঙে যেতে পারে। তো এই জন্য ডেভিড করে কি, ওর বউকে আর সত্য কথাটা বলে না, এবং সে উল্টো ওর বউকে বলে যে আমি মিশর থেকে যে বেডশিট গুলো এনেছিলাম না, সেগুলো আমেরিকান মিলিটারির কাছে বিক্রি করছি। তো এই কথা শুনে ওর বউ অনেক খুশি হয়, আর এরপর থেকে ডেভিডও মনে করে মুক্তি পেয়ে যায় বোর কাছ থেকে, এবং পুরো দমে এফরামের সাথে কাজ করতে শুরু করে। তো যাই হোক, এখানে প্রায় 40 দিনের মতো সময় লাগে এফরামের কাছ থেকে ডেভিডের সকল অস্ত্র ডিলিং ব্যাপারগুলো বুঝতে। আর তারপর থেকে ডেভিড করে কি সারা দিন রাত মিলিটারির ওয়েবসাইট ঘেটে ঘেটে তাদের জন্য সুইটেবল কন্ট্রাক্ট খুঁজে বের করতে থাকে। মানে ব্যাপারটা হয়তো বুঝতে পেরেছো যে মিলিটারি ওয়েবসাইটে তাদের কি অস্ত্রের প্রয়োজন, মানে এরকম একটা রিকোয়ারমেন্টস দেয়, এবং সেই হিসেবে সাধারণ মানুষ সেখানে গিয়ে বিট করে আর কি। তো যাই হোক, এরপর আমাদের রাল্ফ নামের একজন ড্রাই ক্লিনার ব্যবসায়ীকে দেখানো হয়, আর তিনি কিন্তু এফরামের সাথে পার্টনার হিসেবে কাজ করেন, মানে যত ইনভেস্ট সেই করে অস্ত্র টস্ত্র কেনার। আর সে একজন ইহুদি হওয়ার কারণে এফরামও তাকে পটানোর জন্য ওর সামনে ইহুদি হিসেবে পরিচয় দেয়, মানে ইহুদিদের টুপি পরে যায়। চিন্তা করো ভাই এফরাম কিরকম মেধাবী। আর এখানে এফরাম আরো বলতো যে এই টাকার একটা বিশাল অংশ সে ইসরায়েলকে প্রদান করে ইসরায়েলকে রক্ষা করার জন্য। তো রাল্ফও মনে করতো তাদের এই অস্ত্র ব্যবসার বিশাল একটা অঙ্ক ইসরায়েলে যায় ইসরায়েলকে রক্ষা করার জন্য, আর এই জন্য সে এফরামকে তার ডিলের জন্য সর্বোচ্চ ফাইন্যান্স করতেন। আর এর বিনিময়ে মনে করে এফরাম তার কাছ থেকে যদি 1 কোটি টাকা নিত, 2 লাখ টাকা মনে করে যে সামান্য লাভ দিলেই রাল্ফ খুশি, কারণ দুইজন ইহুদি, এক ইহুদি তো আরেক ইহুদিকে দেখবে। তো যাই হোক, সেদিন রাতের বেলা ডিনারের সময় ডেভিডের কাছে ইউএস আর্মির ক্যাপ্টেনের কল আসে, আর কল শেষ করে ডেভিড এফরামকে বলে, দোস্ত ইরাকের কন্ট্রাক্ট আমরা পেয়ে গিয়েছি, আর এই কন্ট্রাক্টই ওদের জন্য এই পর্যন্ত সবচেয়ে বড় কন্ট্রাক্ট। এমনকি এই ডিল শেষ করলে লাভের 30% হিসেবে ডেভিড পাবে $1,80,000, মানে প্রায়
প্রায় 2 কোটি টাকার উপরে, আর বাকি 70% তো বুঝতেই পারছো 7 কোটি টাকা পাবে হচ্ছে আর কি এফরাম। তো যাই হোক, এফরামের কাছ থেকে এই কথা শুনে ডেভিড তো পুরোপুরি আরো খুশি হয়ে যায় যে 1,80,00,000 টাকা পাবো। কিন্তু কিছুদিন পরে ওই আর্মি ক্যাপ্টেন ডেভিডকে কল করে জানায় যে তোমাদের কাছে যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো তো মেড ইন ইতালি, আর ইতালির সরকার নতুন আইন করেছে যে তারা আমেরিকার এই ইরাক যুদ্ধে কোনো অস্ত্র সরবরাহ করবে না, কোনো সৈন্যও দেবে না। তো এর জন্য আমরা তো তোমাদের অস্ত্রগুলো নিতে পারছি না। কিন্তু এখানে ডেভিড বলে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনাদের পর্যন্ত অস্ত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তো ক্যাপ্টেনকে ভরসা দিলে ওরা নিজেরাই চিন্তা করে যায় যে কিভাবে অস্ত্রগুলো ইরাকে পৌঁছে দেবে। তো এই জন্য এফরাম করে কি চালানোর জন্য নতুন একটা প্ল্যান বের করে, যেহেতু ইরাক আর ইতালি এই দুইটা দেশই জর্ডানের সাথে সীমান্ত শেয়ার করে। তো এই জন্য ওরা করবে কি ইতালি থেকে জর্ডান হয়ে এই অস্ত্রের চালান ইরাকে পৌঁছাবে, মানে চোরাচালানি করবে, যেটা খুবই রিস্কি একটা ব্যাপার। কিন্তু এরই মাঝে একদিন রাতে ডেভিডের বাসায় তার বন্ধুদের একটা ডিনার পার্টির আয়োজন করা হয়, আর এদিকে এফরাম ডেভিডকে ফোনে না পাওয়ার কারণে ডাইরেক্ট ডেভিডের বাসায় চলে যায় এবং পার্টির আয়োজন দেখে এফরাম অনেক কষ্ট পায় যে হালারপুর তুই তোর বাড়ি অনুষ্ঠান করছিস কিন্তু আমাকে ইনভাইট করিসনি। ভাই বিষয়টা বুঝতে পারছি ভাই, একেবারে দিলে লেগে গেছে। খুবই স্বাভাবিক একটা বিষয় যে তোর বাড়ি অনুষ্ঠান তুই আমার দাওয়াত দিলি না। কিন্তু ডেভিড এখানে মনে করো লেম এক্সকিউজ দ্বারা করে যে এটা আমার বউয়ের পার্টি, আমার পার্টি না, যারা এসেছে সবাই আমার বউর বন্ধু। কিন্তু তারপরেও এখানে এফরাম বলে যতই সলিম বুঝদিস কিন্তু তোর তো আমাকে বলা উচিত ছিল, বাট এগুলো নিয়ে তোর সাথে আমার কথা বলার সময় নেই। আমাদের একটা বড় সমস্যা হয়েছে, ইতালি থেকে আনা সকল অস্ত্র জর্ডানের কাস্টম জব্দ করেছে। আবার ওদের কথার মাঝে তখন আবার ক্যাপ্টেন করে কি ডেভিডকে কল করে, মানে আর্মি ক্যাপ্টেন, আর ক্যাপ্টেন এখন উত্তেজিত হয়ে বলে তোমাদের এই ডিল কিন্তু আমি বন্ধ করে দেবো। কিন্তু তখন এফরাম করে কি তাকে মিথ্যা বলে এবং মনে করে ইমোশনালি বোকা বানানোর চেষ্টা করে। এফরাম তো ভাই এফরাম একটা মাল, পুরো একটা মাল। হয়তো বলেছে যে আমার নানি মরে গিয়েছে বা বাবা মরে গিয়েছে বা মা মরে গিয়েছে, কাকে যে মেরে ফেলেছে ও শিওর নাই। তো যাই হোক, এরপর ওরা দুজন যখন অস্ত্র নিয়ে কথা বলায় ব্যস্ত ছিল তখনই পেছন থেকে ডেভিডের বউ ওদের কথা শুনে ফেলে এবং বুঝতে পারে যে ওরা তো ইরাকে অস্ত্র দিচ্ছে এবং সে ডেভিডের উপর অনেক রেগে যায়। কিন্তু ডেভিড যখন তার বউকে মানানোর চেষ্টা করে, উল্টো এফরাম সেখানে গিয়ে বলে যত দ্রুত সম্ভব আমাদের জর্ডানে যেতে হবে, আমাদের হাতে সময় নেই। তো এরপর ওরা আবার জর্ডানে চলে আসে। তবে এখানে সে এফরাম বলে জর্ডানের আমেরিকান যে এম্বাসি রয়েছে তাদের কাছ থেকে আমরা কোনো সাহায্য পাবো না। তো আমাদের যেটা করতে হবে, আমাদের লোকাল লোকজন ইউজ করেই আমাদের অস্ত্রগুলো ছাড়ানো হবে। তো এই জন্য ওরা করে কি লোকাল লোকদের ঘুষ দিয়ে, মাত্র $1400 ঘুষ দিয়ে ওই অস্ত্রগুলো ছাড়িয়ে নেয়। আর এখানে আরেকটা মজাবার হচ্ছে, ওই লোকাল লোকদের সাথে যে দোভাষী ছিল যার বয়স মাত্র 11 বছর, ওই চার্জ করেছে $100 শুধুমাত্র এই ট্রান্সলেট করার জন্য। তো যাই হোক, যদিও লোকাল লোকদের দিয়ে ওরা অস্ত্রের চালান ছাড়াতে পারলো, কিন্তু সেটাকে ইরাকে নেওয়ার জন্য কোনোভাবেই তো বৈধ অনুমতি জোগাড় করতে পারবে না। তো এর জন্য ওই লোকাল লোকদের সহায়তায় ওরা করে একটা নাম করা স্মাগলারকে ভাড়া করে, যার নাম হচ্ছে মার্লবরো, নাম করা একটা সিগারেটের নাম। তো ও বলে যে কোনো টেনশন নাই, এই অস্ত্র আমি একবারে এটাকে নিয়ে দেবো। তো যাই হোক, যেই কথা সেই কাজ, ওদের ট্রাক যাত্রা শুরু করে দেয় অবৈধভাবে যাওয়ার জন্য। তবে রাতের বেলায় জর্ডানের বর্ডারে জর্ডানের যে বর্ডার গার্ড রয়েছে তারা করে ওদের ট্রাক থামায়। তো এর ফলে এফরাম আর ডেভিড তো ভয় পেয়েছে, ওরা হচ্ছে একে তো আমেরিকান, তারপর গাড়ি ভরা অস্ত্র। তবে মার্লবরো যে ড্রাইভার, সে করে কি কয়েক প্যাকেট দামি সিগারেট তাদেরকে উপহার দেয়, আর এর জন্য তারা কোনো ঝামেলা ছাড়াই ওই চেকপোস্ট পার করে ফেলে। আর এরপর সকালে ডেভিড আর এফরামের ঘুম ভাঙার পর ওরা দেখতে পায় যে ওরা অলরেডি ইরাকের ভেতরে চলে এসেছে, আর মার্লবরো তার ট্রাকটি থামিয়ে তেল নিচ্ছে। কিন্তু ওরা এমন একটা এরিয়া ছিল যেটা পুরোপুরি ইরাকি মিলিশিয়াদের কন্ট্রোলে ছিল। তো তখন ওরা হঠাৎ করে দেখতে পায় যে ইরাকি যোদ্ধারা একটা গ্রুপ গাড়ি নিয়ে ওদের দিকে আসছে। তো এটা দেখে ডেভিড আর এফরাম তো ভয় পেয়ে যায়, কারণ গাড়ি ভরা অস্ত্র, তার উপর ওরা আমেরিকান, ওদের তো একেবারে শেষ করে ফেলবে। তো যাই হোক, ওরা ট্রাক নিয়ে পালাতে শুরু করে, আর এদিকে ইরাকি যোদ্ধারা গাড়ি নিয়ে ওদের পিছু করে ওদেরকে গুলি করতে থাকে। আর পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে একটা সময় ডেভিড এবং এফরাম আশা ছেড়ে দেয়। বাট তখনই ওরা হঠাৎ করে দেখতে পায় যে ইরাকিরা ওদের পিছু বন্ধ করে দিয়েছে, কারণ ততক্ষণে ইউএস মিলিটারি হেলিকপ্টার এবং অনেকগুলো বহর এদিকেই ছুটে আসছিল ওদেরকে সাপোর্ট করতে, যার কারণে ডেভিডরা অল্পের জন্য বেঁচে যায় এবং কোনো ঝামেলা ছাড়াই বাগদাদের গ্রিন জোনে ওই আর্মির ক্যাপ্টেনের কাছে অস্ত্র চালান পৌঁছে দিতে পারে। তো ক্যাপ্টেন তো ওদের এই কাজ দেখে খুবই মুগ্ধ হয়, কারণ ওরা কাজটা করছে কি, ইতালি থেকে অস্ত্র অবৈধভাবে জর্ডান হয়ে ইরাকের মতো এই মৃত্যুপুরের মাঝ দিয়ে ডাইরেক্ট এখানে নিয়ে এসেছে। এই কাজ করতে তো কেউ সাহস পাবে না। তো যাই হোক, এরপর ডেভিড অনেক মজা করে এবং আর্মিদের সাথে অনেক ছবি তোলে এবং ডিল অনুযায়ী ওরা ফুল পেমেন্ট পেয়ে যায় এবং ইউএস মিলিটারির বিমানে ওরা ডাইরেক্ট আমেরিকার মায়ামিতে ফেরত আসে। আর এই ডিলের সফলতার পরে ওদের লাইফস্টাইলই চেঞ্জ হয়ে যায়। তারা দুজনে মিল রেখে দুটো পোর্টসে কিনে এবং একই বিল্ডিং এর মধ্যে বড় বড় দুটো অ্যাপার্টমেন্ট কিনে থাকতে শুরু করে। এমনকি তাদের যে সাইলেন্ট পার্টনার, ওই ইহুদি যে ছিল, সে মনে করো 1 কোটি টাকা লাভ পেয়ে খুব খুশি এবং পরের বারে 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেয় যে তোদের আমি 100 কোটি টাকা দেবো, আরো ভালো মতো ব্যবসা কর। তো এই ইনভেস্টমেন্ট পেয়ে আমাদের এফরাম করে কি তার কোম্পানি আরো কয়েক গুণ বড় করার প্ল্যান করে এবং অনেক বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেয়। আবার এদিকে দেখা যায় ডেভিডও বাবা হয়ে গিয়েছে এবং সে করে কি রাতের বেলা তার স্ত্রীকে ঘুমানোর সুযোগ দিয়ে নিজে রাত জেগে বাচ্চার খেয়াল রাখে এবং এর সাথে ইউএস মিলিটারি ওয়েবসাইট সবসময় ঘাটে যে নতুন কোনো টেন্ডার আসে কিনা এটা দেখে, মানে টেন্ডার আসলে সবার আগে ওরা আর কি বিট করবে। তো যাই হোক, এরই মধ্যে ডেভিড করে কি এফরামকে তার ডিপার্টমেন্টে আসতে বলে। মূলত আফগানিস্তানে আমেরিকান যে অপারেশন চলছে তার জন্য একটা বিশাল ডিল রয়েছে, তবে টেন্ডারে যে পরিমাণ অস্ত্রের কথা লেখা রয়েছে সেটা এক জায়গা থেকে কোনোভাবেই পাওয়া সম্ভব না। আর ওই আফগান যুদ্ধের জন্য ইউএস মিলিটারির জন্য 100 মিলিয়ন রাউন্ডস 7.62 ডায়ামিটারের বুলেটস
লাগবে, যেটা রাইফেলে ব্যবহার করা হয়, আই মিন AK-47 এর মতো যে পিস্তলগুলো রয়েছে সেগুলোতে। তো এটা ম্যানেজ করা তো ওদের জন্য বিশাল একটা কঠিন কাজ। তার উপরে ডেভিডদের এই ছোট কোম্পানির ক্যাপাসিটিও কম। তবে এফরাম তো এফরামই, ও তো হার মানার পাত্র নয়। তো এই জন্য পরের দিন ওরা করে কি অস্ত্রের খোঁজ করতে চলে আসে লাস ভেগাসে, কারণ সেখানে অস্ত্রের মেলা হচ্ছিল। তো এখানে ওরা সারাদিন বিভিন্ন ক্লায়েন্টদের সাথে ঘুরে মিটিং করে, কিন্তু কোনো লাভ হয় না। আর লাস্টে যখন ডেভিড হতাশ হয়ে বারে বসে ক্যাসিনো খেলছিল, তখনই ওর সাথে হেনরি নামের একটা লোক দেখা করে। আর সে আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র ডিলারদের মধ্যে একজন ছিল। আর ওরা যে 7.62 ডায়ামিটারের বুলেট খুঁজছিল এটাও শোনে আর কি। তো হেনরি ওদেরকে বলে যে আমি তোমাদেরকে এই ব্যাপারে সহায়তা করতে পারি। তো এই জন্য ডেভিড করে কি দ্রুত এফরামের সাথে হেনরির মিটিং করায়, এবং এফরাম তখন জিজ্ঞাসা করে তুমি আমাদের এই আফগান ডিলের ব্যাপারে কি কি সাপ্লাই দিতে পারবে। হেনরি তখন বলে তোমাদের যা লাগবে সব আমি একাই সাপ্লাই দিতে পারবো। এটা শুনে এফরাম আর ডেভিড তো পুরো শকড হয়ে যায় এবং অবাক হয়ে যায়। কিন্তু তখন এফরাম হেনরিকে বলে তাহলে তুমি নিজে কেন ইউএস মিলিটারিতে এই ডিলটা করছো না, এগুলো পাঠাচ্ছ না, তুমি আমাদের কেন সাহায্য করছো। তো হেনরি এখানে বলে দেখো আসলে আমেরিকান মিলিটারিতে আমার লাস্ট ডিলের জন্য ইমেজ খারাপ হয়ে গিয়েছে, তো এই জন্য আমার নাম ব্ল্যাক লিস্টে রয়েছে। তো এই কারণে আমার নামের উপর আপাতত নিষেধাজ্ঞা থাকার কারণে আমি ওদের সাথে ব্যবসা করতে পারছি না, বাট আমি তোমাদেরকে হেল্প করতে চাই। কিন্তু হেনরির এই ব্যাকগ্রাউন্ডে ডেভিড ডিল করতে সাহস পাচ্ছিল না, কারণ ও তো ব্ল্যাক লিস্টেড। কিন্তু এফরাম তো এফরামই, ও কাজ করবে। ও বলে হ্যাঁ কাজ করবে, কোনো সমস্যা নেই। আর এরপর এফরাম ডেভিডকে বোঝায় এবং ফাইনালি ডেভিডও রাজি হয়ে যায় এবং হেনরিকে কনফার্ম করে যায় যে ঠিক আছে তোমার সাথে আমরা কাজ করছি। তো যাই হোক হেনরি এখানে বলে যে তোমরা যে ধরনের বুলেট চাচ্ছ সেই বুলেটের বিশাল গোডাউন আলবেনিয়াতে রয়েছে। আলবেনিয়া মানে হচ্ছে ইউরোপের একমাত্র মুসলিম কান্ট্রি আর কি, ছোট্ট। তো যাই হোক এরপর আলবেনিয়াতে আসে এবং আলবেনিয়ার যে একটা লোকাল ড্রাইভার যার নাম হচ্ছে বাস্কিম, সে ওদের গাইড হিসেবে কাজ করে। আর তোমাদের এখানে ছোট্ট একটা তথ্য দিয়ে 1991 সালের আগ পর্যন্ত আলবেনিয়ার যে সরকার সে ছিল হচ্ছে স্বৈরাচারী সরকার, এবং সে সবসময় একটা ভয় পেত যে তাদের দেশে কেউ পারমাণবিক হামলা করবে বা তাদের দেশে কেউ আক্রমণ করবে, মানে পৃথিবীর কোনো দেশের সাথে সম্পর্ক ভালো ছিল না। তো এই জন্য সে আলবেনিয়া ভরা খালি তোমার ওই পারমাণবিক শেল্টার বানিয়েছিল আর হচ্ছে প্রচুর অস্ত্র মজুত করেছিল। কিন্তু যখন আলবেনিয়ার জনগণ ওই সরকারকে মনে করো মেরে দেয় এবং নতুন ডেমোক্রেটিক সরকার আসে, তখন এই অস্ত্রগুলো বিক্রির প্রয়োজন পড়েছিল আর কি। তো এই জন্য আলবেনিয়ার কাছে ওই সময় প্রচুর অস্ত্র রয়েছে। আর তাছাড়া 2007-8 দিকে আলবেনিয়া যখন ন্যাটোর সদস্য হওয়ার জন্য রিকোয়েস্ট করে, তখন তাদের এইসব অস্ত্র মজুদগুলো খালি করার প্রয়োজন ছিল। আর এই কারণে আলবেনিয়া ইন্টারন্যাশনালি বিভিন্ন যে তোমার অস্ত্রের ডিলার ছিল তাদের হেল্প নিচ্ছিল, আর তাদের একজন হচ্ছে এই হেনরি। তো যাই হোক হেনরির মাধ্যমে যখন ডেভিডরা এখানে আসে, তখন দেখতে পায় যে আলবেনিয়া আর্মির স্বয়ং এক কর্মকর্তা ওদেরকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছে। আমি শর্টকাটে কিন্তু তোমাদের মোটামুটি বুঝিয়ে দিয়েছি যে কেন আলবেনিয়ার সরকার পর্যায়ের লোক এখানে রয়েছে। তো যাই হোক এত বিপুল পরিমাণের অস্ত্রের মজুদ দেখে ওরা তো অবাক হয়ে যায়। আর এরপর যখন বুলেট টেস্ট করে যে বুলেটের বারুদ সব ঠিক আছে কিনা, এতে ওরা সন্তুষ্ট হয়। আর এখানে একটা বিষয় লক্ষ্য, খালি বুলেট হলেই হবে না, এই বুলেটে কিন্তু তোমার সিগারেটের মতো বা অন্যান্য কিছুর মতো ড্যাম পড়ে যায়। তো যাই হোক সবকিছু দেখে ওদের যখন ভালো লাগে, তখন ওরা আলবেনিয়া থেকে মিয়ামিতে ফিরে যায় এবং ফাইনালি এই আফগান ডিলের ব্যাপারে বিট করে, মানে অস্ত্রের মজুদ আছে এটা দেখে ওরা করে কি টেন্ডারে বিট করে আর কি। আর 5 মাস অপেক্ষা করার পরে 2007 সালে ফাইনালি ওদের কাছে মেল আসে যে ওরাই এই আফগান ডিলের বিট জিতেছে। তো এটা শোনার পরে তোরা দুজন অনেক আনন্দিত হয়, কারণ এই ডিলটা হচ্ছে $300 মিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 32,000 কোটি টাকা বা 33,000 কোটি টাকা আসবে। বাট এই ডিলটা অফিসিয়ালি নেওয়ার আগে ওদের ব্যবসার পূর্বের ইতিহাস দেখাতে হবে এবং বড় বড় চ্যালেঞ্জ দিয়েছে এরকম কিছু দেখাতে হবে। তো এই জন্য ওরা করে কি গত 3 বছরের সকল ডকুমেন্টস এর মধ্যে মনে করো যে উল্টা পাল্টা লিখিয়ে বড় বড় দেখিয়ে ফাইনালি আমেরিকান সেনাবাহিনীদের মিটিং এ যায়। কিন্তু ওখানে গিয়ে ওরা জানতে পারে যে ওদের নিকটতম যে প্রতিদ্বন্দ্বী ছিল, যে এই 100 মিলিয়ন বুলেটস দিতে চেয়েছিল, তাদের চেয়ে ওরা $53 মিলিয়ন কম অফার করেছে। মানে বিষয়টা আমি কিভাবে বলি, ধরো আমি অফার দিয়েছি যে আপনাকে এই কাজ আমি 300 টাকাতে করে দেবো, কিন্তু আমার নিকটতম যে ছিল সে অফার দিয়েছিল যে 500 টাকার নিচে কাজ করবো না। তো এর মানে ওরা যদি 450 টাকা বলতো তাও ওই কাজটা পেতো, কিন্তু ওরা বলেছে হচ্ছে 300 টাকা। তো এই কথা শুনে এফরাম তো পাগল হয়ে যায়, ভাই আমার 530 কোটি টাকা লস, মানে আরো 500 কোটি টাকা বললে ওরা পেতো আর কি। তো যাই হোক পরের দিন ডেভিড তার স্ত্রীকে জানায় যে আগামী 1 মাসের জন্য তাকে আলবেনিয়া যেতে হবে। কিন্তু ওর বউ তখন রেগে যায় এবং বলে তোমার ল্যাপটপে রাখা ছবি দেখে আমি জানতে পেরেছি তুমি জর্ডান থেকে ইরাকে গিয়েছিলে, এমনকি আমার বাসার বেসিনের নিচেও তুমি টাকা লুকিয়ে রেখেছো, তুই আমার কাছ থেকে সব কেন লুকাচ্ছ, কি করছো তুমি? তো ডেভিড তখন বলে দেখো আমি তোমাকে সব ব্যাপার অলরেডি খুলে ফেলেছি, শুধুমাত্র এই দুটো বিষয়ে বলা হয়নি, আর এখন আমি তোকে বলছি। বাট ডেভিডের স্ত্রী মানেই না, সে বলে আমি কখনো চাইনি যে আমাদের সম্পর্কের মধ্যে কখনো মিথ্যে আসুক, কিন্তু তুমি যেহেতু এমনটা করেছো তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। আর ডেভিডের বউ করে কি তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যায়, একেবারে বাঙালি টাইপ আর কি। তবে ডেভিডের বউ অনেক ভালো একটা মানুষ, কারণ আমেরিকাতে এরকম মেয়ে পাওয়া অনেক টাফ। বাংলার মেয়েরাই টাকা ছাড়া কিছু বোঝে না, ডাইরেক্ট বলে দেবে তুমি বাবার ব্যবসা করো, গাজার ব্যবসা করো, যা মনে হয় তাই করো, খালি টাকা দাও টাকা। কিন্তু আমেরিকান মেয়ে বেসিনের নিচে টাকা পাইছে, এই জন্য আরো রেগে গেছে, সিরিয়াসলি চিন্তা করা যায়। তো যাই হোক এদিকে আমরা দেখি ডেভিডের এখন বনে ভাবার সময় নেই, কারণ 3,000-3,500 কোটি টাকার ব্যাপার। তো ডেভিড করে কি আলবেনিয়া যাওয়ার আগে এফরামের সাথে ওদের পার্টনারশিপের একটা অফিসিয়াল ডকুমেন্ট বানায়, কারণ বুঝতে হবে 3,500 কোটি টাকার মামলা, যতই খাতির থাক টাকা তো টাকাই। তো আগে ভাগেই করে কি অফিসিয়াল ডকুমেন্ট বানিয়ে রাখে যে ডিল কমপ্লিট হলে অবশ্যই ওর 30% ও যেন পায়, এফরাম 70%, ডেভিড 30%। তবে এই বিষয়টা এফরাম অনেক মাইন্ড করে যে আমার উপরও বিশ্বাস পেল না, তবে তারপরও ডকুমেন্টে সাইন করে দেয়, আর এই হিসেবে ডেভিড লাভের 30% পাবে আর কি। আর ওই
30% আসবে, তাও মনে করো 30 মিলিয়নের মতো। আর এই হিসেবে ডেবিটে মনে করো ওর ভাগে 300 মিলিয়ন ডলারের মতো পাবে। তবে এখানে ডলারের যে বাংলা কনভার্ট গুলো আমি করেছি সেগুলোর হিসেবে ভুল হলে তোমরা কমেন্টে ঠিক করে দিও আর কি। তো যাই হোক, আর এর মধ্যে থেকে একটা ভাগ কিন্তু হেনরিও পাবে, যেহেতু আলবেনিয়ার সরকারকে এই মালগুলো বিক্রি করে দিচ্ছে, তো এই জন্য হেনরি ও কিন্তু দুই সাইড থেকে টাকা পাবে। হেনরি মানে যে আর কি ওদের এই ডিলটা করে দিল। তো যাই হোক, এরপর ডেভিড যখন আলবেনিয়া আসে এবং অস্ত্র আর বুলেট প্রসেস করতে থাকে, তখন ওরা খেয়াল করে এই সব বুলেট তো চাইনিজদের তৈরি, আর আমেরিকার সাথে তো চাইনিজের সম্পর্ক মোটেও ভালো না। আমেরিকাতে এই বুলেট একদমই নেবে না, মানে নতুন একটা সমস্যা খারাপ হয়ে যায়। তো এইসব বিষয় নিয়ে ডেভিড আর এফরাম করে কি হেনরির সাথে ফোনে কথা বলে, আর হেনরি তখন বলে তোমরা কি গাধা নাকি? টেন্ডার নেওয়ার 6 মাস আগে তোমরা আলবেনিয়া গিয়েছিলে, আর তোমাদের আলবেনিয়াতে আমি এজন্যই পাঠিয়েছিলাম যাতে নিজের চোখে সবকিছু দেখে আসতে পারো। তখন তোমরা দেখে দাওনি সব, এখন আর আমার কিছু করার নেই। তো এটা শুনে ডেভিড আর এফরামের তো মাথা খারাপ হয়ে যায় এবং ওরা দ্রুত আবার আলবেনিয়াতে চলে আসে। আর এখানে ডেভিড জানায় আমার কাছে একটা বুদ্ধি আছে, আমরা চাইনিজ প্যাকেটগুলোকে আবার নতুন করে রিপ্যাকেজ করব। মানে আগের কাঠের বাক্সে যেহেতু চাইনিজ লেখা রয়েছে, সেই বাক্স আমরা বাদ দিয়ে দেবো, নতুন করে প্যাকেজিং করব। তো এরপর ওদের যে ড্রাইভার ছিল বাসকিম, সে করে কি তার এক পরিচিত বন্ধু এনভারের সাথে ওদেরকে পরিচয় করিয়ে দেয়, যার একটা প্যাকেজিং কোম্পানি রয়েছে। তো এফরাম ওই লোকটিকে বোঝায় যে তোমরা যেটা করবে ওই কাঠের বক্সগুলো ফেলে দিয়ে পলিব্যাগের মধ্যে আমার এই বুলেটগুলো ভরবে, এতে ওজনও কমে যাবে, আমার বিমানের ক্যারি খরচও কমে আসবে। তো এনহার সব শুনে রাজি হয়। তো বাট হিসাব করে এখানে তার বিল আসবে হচ্ছে $1,00,000। $1,00,000 মানে হচ্ছে প্রায় 1 কোটি টাকার উপরে। তো এই ডিল অনুযায়ী এনভার আর তার টিম দিন রাত খেটে প্যাকেজিং এর কাজ করতে থাকে, মাত্র 50% অ্যাডভান্স নিয়ে। আবার এর মধ্যে এফরাম ডেভিডকে কল করে জানায় যে হেনরি ওদের সাথে যে ডিলটা করেছে সেখান থেকে 4 গুণও বেশি লাভ করেছে। বিষয়টা বুঝিয়ে বলি, এফরাম আর ডেভিড আলবেনিয়ার কাছ থেকে অস্ত্রগুলো ধরো কিনেছে হচ্ছে 200 টাকা করে, কিন্তু এই অস্ত্রের অ্যাকচুয়াল দাম ছিল হচ্ছে 50 টাকা। মাঝখানের 3 গুণ বা 4 গুণ টাকা খেয়েছে হেনরি শুধুমাত্র বিক্রি করে দিয়ে, দালালি করে। আর এটা সে জানতে পেরেছে বাসকিম নামে ওই ড্রাইভারের কাছ থেকে, কারণ ওর এক আত্মীয় আলবেনিয়ার ডিফেন্স মিনিস্ট্রিতে চাকরি করে। তো এই জন্য এফরাম বলে আমরা হেনরিকে মাঝখান থেকে সরিয়ে দিয়ে সরাসরি আলবেনিয়ার সরকারের সাথে ডিল করি, কেমন হয়? কিন্তু ডেভিড এফরামকে এই কাজ করতে নিষেধ করে, কারণ আমরাও তো অনেক এখান থেকে লাভ করছি, হেনরি লাভ করুক তাদের সমস্যা নেই, আমরাও তো অনেক লাভ করছি। এখানে আরো যদি বেশি লোভ করি আমরা, হেনরি যদি আমাদের পেছনে লাগে, ওরও তো লবিং রয়েছে ইউএস মিলিটারিতে, আর এগুলো নিয়ে ওদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়। মানে এফরাম তো মনে করো প্রচুর লোভী। আর তবে তারপরে এফরাম ডেভিডকে এতটুকু প্রমিস করে যে ঠিক আছে তুই যেহেতু ঝামেলা চাস না, আমি ঝামেলা করবো না। কিন্তু এফরাম তো এফরামও করে কি ওখান থেকে গিয়েই ওদের দুজনের যে পার্টনারশিপের এগ্রিমেন্টটা ছিল দলিল, সেটা ডেভিডের ড্রয়ার থেকে নিয়ে ছিঁড়ে ফেলে। আর এর সাথে হেনরিকে ডিল থেকে সরিয়ে দিতে বাসকিমের সাথে যোগাযোগ করে, কারণ হেনরি তখন আলবেনিয়ায় ছিল। আর অন্যদিকে আলবেনিয়াতে ডেভিডের হোটেল রুমে তখন হেনরির লোকের এসে হামলা করে এবং ডেভিডকে তুলে নিয়ে যায়। আর এখানে দেখা যায় হেনরি ডেভিডকে বন্দুকের সামনে আনে এবং বলে তুই আমাকে ডিল থেকে বের করে দিয়েছিস কেন? ডেভিড বলে আমি তো কিছুই জানি না, কিন্তু এখানে হেনরি হুমকি দেয় যে আমার সাথে যে ডিল হয়েছে সেটা ঠিক রাখার জন্য, না হলে মেরে ফেলবো। আর এই ঘটনার পরে ডেভিড ভয় পেয়ে মনে করো যে কাজই করবে না, আলবেনিয়া থেকে ডাইরেক্ট মিয়ামিতে যখন চলে আসতে লাগে তখন আবার ধরে হচ্ছে এনভার, যে আর কি ওই বুলেট গুলো প্যাকেজিং এর কাজ করেছিল। আর এফরাম নাকি ওকেও ঠকিয়েছে। তো ডেভিড এখানে জানতে পারে যে এফরাম ওকে ফুল পেমেন্ট করেনি, 50% পেমেন্ট করেছে, বাকি টাকা দেয়নি। তো এই জন্য ডেভিড এখানেও কট খেয়ে যায়। আর তারপর এয়ারপোর্টে যাওয়ার সময় ডেভিড এটা জানতে পারে যে ওই ড্রাইভার বাসকিমকেও কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এই জন্য তার স্ত্রী তাকে খুঁজতে বের হয়েছে। আর এখানে ডেভিড বুঝতে পারে যে ওই বাসকিম ড্রাইভারকে হেনরি গুম করে ফেলেছে, কারণ বাসকিমই এফরামকে এই বুলেটের আসল দাম বলেছিল। তবে ডেভিড এখানে কিছুই বলে না, ও জাস্ট মনে করে আমেরিকাতে ফিরে আসতে চায়, মায়ামিতে ফিরে আসতে চায়। আর মায়ামিতে ফেরত এসে ওর স্ত্রীর সাথে কথা বলে এবং বলে আমি আর কখনো ওর সাথে বিজনেস করবো না, আর এই অস্ত্রের ব্যবসা আমি আর নেই। তো ওর স্ত্রী ওকে অনেক সাপোর্ট করে। আর তারপর ডেভিড অফিসে গিয়ে এফরামের কাছে তার সিদ্ধান্তের কথা জানায় যে আমি আর তোমার সাথে কাজ করছি না, কিন্তু ডিল যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমার টাকা আমাকে বুঝিয়ে দাও, 30 মিলিয়ন বুঝিয়ে দাও। কিন্তু এফরাম বলে কিসের টাকা, আমি তো তোমাকে কোনো টাকা দেবো না। আর ডেভিড তখন তার ওই লিখিত চুক্তিটি নেওয়ার জন্য ড্রয়ার খোলে, ওই দলিলটা নেওয়ার জন্য ড্রয়ার খোলে, বাট দেখতে পায় যে ওই পেপারটি ওখানে নেই। তো ডেভিড এখানে বুঝতে পারে ওর বন্ধু ওর সাথে প্রতারণা করেছে এবং রেগে গিয়ে অফিসে ভাঙচুর করে এফরামকে অভিশাপ দিয়ে অফিস থেকে বের হয়ে আসে। আর তোমাদের সিনেমার শুরুতে আমি বলেছিলাম যে এফরামের আঙ্কেল নাকি এফরামকে ঠকিয়েছে, তার জন্য এফরাম এখানে চলে এসেছে। তার মানে এই এফরাম ওর আঙ্কেলের সাথেও ধোকা দিয়ে এখানে এসেছে আর কি, ও মানুষ হিসাবে খুব আর কি সুবিধার না। তো যাই হোক, এরপর ডেভিড করে কি সে তার পুরনো জীবনে ফিরে আসে একজন ম্যাসাজ থেরাপিস্ট হিসাবে। মানে 400-500-1000 কোটি টাকার কাজ করেও 500-1000 কোটি টাকা আসতো, ওর এখন থেরাপিস্ট হিসেবে কাজ করতে হচ্ছে। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে একদিন ওদের সাইলেন্ট যে পার্টনার রয়েছে ওই ইহুদি, সে করে কি ওদের দুজনের মধ্যে মধ্যস্থতা করতে ওদের এক জায়গায় ডাকে। আর তখন এফরাম ডেভিডকে কিছু টাকা দিতে চায়, কিন্তু ডেভিড অনেক রেগে যায় এবং বলে যে এত অল্প টাকা দিয়ে আমি কি করবো, এবং রাগের মাথায় বলে তোর সকল ইলিগাল কাজের ডকুমেন্ট আমার কাছে আছে, আমি চাইলে তোকে বরবাদ করে দিতে পারি। তো এটা শুনে এফরাম ডেভিডের উপর রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। আর এই কারণে ওদের কোনো সমঝোতা হয় না। আর এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকা থেকে ডেভিডের কাছে কল আসলে ডেভিড জানতে পারে যে ওরা যে চাইনিজ বুলেটকে রিপ্যাকেজিং করে দিয়েছিল সেটা ফাঁস হয়ে গিয়েছে এবং আমেরিকান সরকার ওদের উপর ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। তো এই কথা শুনে ডেভিড তো ভয় পেয়েছে এবং সে তার স্ত্রীকে বলে যে আমাদের এখান থেকে অন্য কোথাও পালাতে হবে। কিন্তু ওরা যখন লিফটের সামনে আসে তখনই লিফটের মধ্যে থেকে এফরাম বের হয় এবং যেহেতু এখন বিপদে পড়েছে এফরাম আবারও করে কি ইমোশনালি ওর সাথে কথা বলার চেষ্টা করে, বাট ডেভিড তো গলেই না উল্টোকে একটা ঘুষি মারে যে হালার পুত আবারও আমাকে ইউজ করতে এসেছিস। কিন্তু ওরা যখন লিফট থেকে নিচে নামে তখন দেখে যে এফবিআই পুরো
পুরো টিম ওদের জন্য অপেক্ষা করছে এবং ওদের দুজনকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যাওয়া হয়। আর ওই সময়টা ছিল 2008 সালের মার্চ মাস, মানে ঠিক আজকে থেকে 16 বছর আগে। তো যাই হোক, আমেরিকান সরকার কিভাবে জানতে পারলো যে ওরা চাইনিজ বুলেট গুলোকে রিপ্যাকেজিং করে পাঠিয়েছে? অ্যাকচুয়ালি পুরো দোষী হচ্ছে এমফ্রামের, কারণ ওই শালা অতিরিক্ত লোভ করতে গিয়ে, অতিরিক্ত লাভ করতে গিয়ে আলবেনিয়ার যে প্যাকেজিং কোম্পানির কাছ থেকে ওরা রিপ্যাকেজিং করিয়েছে, ওদের বাকি 50% তো তোমারই দেয়নি, টাকা দেয়নি। তো এই জন্য ওই প্যাকেজিং কোম্পানির মালিক এনফায়ার করেছে কি ইউএস মিলিটারি ডিপার্টমেন্টকে কল করে জানিয়ে দিয়েছে যে আমরা এই কাজ করেছি আর আমাদেরও ঠকে গিয়েছো। আর এই তথ্যের পরেই মূলত ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট ওদের উপর ইনভেস্টিগেশন চালাতে থাকে। তবে এগুলো তারা গোপনও করছিল। তো সেই হিসেবে প্রথমে তারা ওদের যে সাইলেন্ট পার্টনার, যে আর কি টাকা পয়সাতে হেল্প করে, রাল্ফকে প্রথমে বন্দী করে। আর সেদিন যে ওরা তিনজন কথা বললো, ওদের মধ্যস্থতা করার জন্য যে কথা বলানো হলো, সেটাও কিন্তু এফবিআই এর পরিকল্পনা ছিল। মূলত তারা রাল্ফের শরীরে একটা মাইক্রোফোন লাগিয়ে দিয়েছিল আর এটা দিয়ে ওদের তিনজনের কথাবার্তা রেকর্ড করা হয়েছে। আর শুধুমাত্র তাই না, ওদের অফিসের রেড দিয়েও এফবিআই ওদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছিল। তো এ কারণে ওই সময় সকল টিভি চ্যানেলের মূল খবর হয়ে গিয়েছিল ওরা। তো এরপর আদালতে এই কাজের জন্য এফ্রামের 4 বছরের সাজা হয়, কিন্তু ডেভিডের কোনো জেল হয় না, ওকে যা 7 মাসের জন্য গৃহবন্দী দেওয়া হয়। এর কারণটা হচ্ছে কি জানো? সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্য করে। এফ্রাম যে ডেভিডের যে দলিলটা ছিল ওটা তো মনে করে ছিঁড়ে দিয়েছে, তাহলে ডেভিড তার ওই কোম্পানির মালিক না, তো এই জন্য ডেভিডের ওরকম কোনো শাস্তিও হয়নি। আর তাই ডেভিড তার ওই পুরো 7 মাসের গৃহবন্দী সময়টা তার স্ত্রী এবং বউয়ের সাথে সুন্দর করে কাটায়। আর এরপর সাজা শেষ হলে ডেভিড আবারও করে কি মেসেজের কাজ শুরু করে। তো একদিন সে মেসেজ সার্ভিস দিতে গিয়ে হেনরির সাথে দেখা হয়। মূলত হেনরি তার পরিচয় গোপন রেখে মেসেজের কথা বলে ডেভিডকে এখানে ডেকে নিয়েছে। তবে ডেভিড প্রথমে ভয় পেয়ে যায়, বাট এখানে অকাম কুকাম করার জন্য হেনরি ওকে ডাকেনি। হেনরি ওকে বলে, ভাই নর্মাল হও, নর্মাল হও। আলবেনিয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। হুদাই তোমার সাথে আমি খারাপ ব্যবহার করেছি, কিন্তু এফ্রামি হচ্ছে আসল শয়তান, ও সবাইকেই ঠকিয়েছে আমাদের। তবে তোমার সততার জন্য একটা পুরস্কার আমি দিতে চাই। তোমাকে যেহেতু পুলিশে ধরেছিল, তারপরে তুমি আমার নাম এফবিআই এর কাছে গোপন রেখেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। আর এই মুখ বন্ধ রাখার জন্য ওই আলবেনিয়ান ডিল থেকে আমার যে লাভটা হয়েছে তার কিছু অংশ আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আর এই টাকা দিয়ে তুমি আশা করি তোমার এই জীবন পার করতে পারবে। আর এই দৃশ্যের সাথেই এই সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লাগলো সিনেমাটি সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর এরকম আরেকটা সিনেমা রয়েছে যেটা হচ্ছে নিকোলাস কেজের, সিনেমার নাম হচ্ছে লর্ড অফ ওয়ার। ওটা রাশিয়ার একজন বিখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে নিয়ে ওই সিনেমাটা তৈরি, এবং ওই সিনেমাটির IMDb রেট আরো হাই, 7.6। তো তোমরা চাইলে আমরা সেই সিনেমাটাও দেখব। তো কমেন্টে অবশ্যই জানিও যে এরকম আরেকটা সিনেমা যে রয়েছে সেটা তোমরা দেখবে কিনা। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।